ইন্ডিয়াতে জব ক্রিয়েশনে ইন্ডিয়ান আইটি সেক্টর কিন্তু একটা হিউজ রোল প্লে করে। প্রায় 60 লক্ষ মানুষ কিন্তু এই আইটি সেক্টরে জব করে এবং ন্যাশনাল জিডিপিতে আইটি সেক্টরের কন্ট্রিবিউশন হচ্ছে 10%, যা ইকোনমিক অ্যাক্টিভিটি কিন্তু বুস্ট করে, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার এক্সপোর্ট পার্সেন্টেজকেও কিন্তু ইনক্রিজ করে। অর্থাৎ নো ডাউটলি ইন্ডিয়ার ইকোনমি এবং গ্রোথে কিন্তু আইটি সেক্টর একটা ইম্পর্টেন্ট সেক্টর। এমনকি আইটি সেক্টরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে ইন্ডিয়ার ইমেজকে কমপ্লিটলি চেঞ্জ করেছিল, ল্যান্ড অফ স্নেক চার্মার থেকে ল্যান্ড অফ কোয়ালিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর এইসবের পেছনে ছিল একটা ইনসিডেন্ট, যা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পাশে থ্রেট হলেও ইন্ডিয়ার পাশে ছিল $1 বিলিয়ন অপরচুনিটি। আর এটি হচ্ছে Y2K বাগ। আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করবো যে কী এই Y2K বাগ, কেন এটি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পাশে থ্রেট ছিল এবং কীভাবে ইন্ডিয়া এই থ্রেট থেকে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি আনলক করেছিল। 1960 এবং 70-এর দশকে ওয়ার্ল্ডে যে সমস্ত ডেভেলপ কান্ট্রি ছিল ওই সমস্ত কান্ট্রিতে কিন্তু কম্পিউটারে কিন্তু একটা বুম আসে, যার ফলে ওরা কী করে সমস্ত সেক্টরে কিন্তু কম্পিউটার ইউজ করা শুরু করে দেয়, যার ফলে কী হয় কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মেমোরি শর্টেজ শুরু হয়। এবার তখন তো কম্পিউটার যেহেতু নতুন এসেছিলো, এখনকার দিনের মতো তো এত অ্যাডভান্স ছিল না, তখন একটা কম্পিউটার একটা রুম জুড়ে একটা কম্পিউটার হতো এবং 1 MB যদি স্টোর করতে চাইতে তার জন্য কিন্তু একটা টেবিলের সাইজের মেশিনের প্রয়োজন হতো। অর্থাৎ তখন কিন্তু কম্পিউটারের কিন্তু মেমোরি শর্টেজ ছিল, তার সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণ এক্সপেন্সিভ ছিল। কতটা এক্সপেন্সিভ শুনলে অবাক হয়ে যাবে। 1 KB যদি তুমি স্টোর করতে যাও তার জন্য কিন্তু $100 কিন্তু খরচা করতে হতো। অর্থাৎ 1 KB মেমোরির দাম ছিল $100, মানে এতটা পরিমাণ এক্সপেন্সিভ ছিল। আর এখন আমরা এরকম একটা ছোটো সাইজের চিপ বা পেন ড্রাইভে 128 GB 256 GB খুব ইজিলি কিন্তু স্টোর করে দিতে পারতাম, কিন্তু তখন যেহেতু এত অ্যাডভান্স ছিল না, তো মেমোরি শর্টেজ এবং এক্সপেন্সিভ দুটোই ছিল। যার ফলে এই সমস্ত প্রোগ্রামাররা কী ডিসাইড করে যে মেমোরি অপটিমাইজ এবং কস্ট অপটিমাইজ করার জন্য ওরা ইয়ারের যে 4টা ডিজিট থাকে ওই 4টা ডিজিটকে না ইউজ করে 2টো ডিজিট ইউজ করা শুরু করে দেয়। একটা এক্সাম্পল দিচ্ছে, ধরো 13ই মার্চ 1989, ঠিক আছে। এবার 13ই মার্চ তো থাকলেও 1989টা না ইউজ করে শুধু 89 ইউজ করে দাও। অর্থাৎ 1900টা কেন লিখতে হবে, শুধু 89টা ইউজ করে দাও, ওটাতেই তো সেই চলে যাবে, ঠিক আছে। এবার ওইভাবে ওরা সব প্রোগ্রাম লেখা শুরু করে, কিন্তু কোনো সমস্যা ছিল না, এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা ছিল না, কেননা 4টা লেখা 2টো লেখা দুটোই একই ব্যাপার ছিল এবং মেমোরি অপটিমাইজ হচ্ছে, কস্ট অপটিমাইজেশন হচ্ছে, ভালোই হচ্ছে, কোনো সমস্যা এখন হচ্ছে না, চলতেই থাকো। ওই রকম চলছিল ঠিকই, কিন্তু তারপর 1993 সালে কম্পিউটার ওয়ার্ল্ড নামে একটা ম্যাগাজিন কিন্তু একটা কোশ্চেন করে যে আমরা যে এই যে প্রোগ্রামে যে 1900 পরের যে নাম্বারটা আছে সেটা তো শুধু পরের নাম্বারটা লিখছি, 1900টা তো লিখছি না, তাহলে যখন আমাদের 2000 সাল আসবে, অর্থাৎ 1999 পর যখন 2000 সাল আসবে, তখন কি আবার যেহেতু লাস্টের 2টো ডিজিট যেহেতু আমরা নেওয়া হচ্ছে, তাহলে 1999 পর আবার 1900 শুরু হবে নাকি 2000-এ যাবে, এইটা একটা ওরা কিন্তু কোশ্চেন করে। যার ফলে কী হয় কিন্তু এই কম্পিউটার মহলে কিন্তু একটা প্যানিকের সৃষ্টি হয়েছে। লোকজন ভাবতে থাকে যে তাহলে মনে হয় 1999 পর মনে হয় আবার ফিরে 1900-তে চলে যাবে। যার ফলে কী হবে, যে সমস্ত সেক্টরে বা যে সমস্ত জায়গায় এই কম্পিউটার ইউজ হচ্ছে, যে সমস্ত কম্পিউটার, সমস্ত জায়গায় কিন্তু সমস্ত সিস্টেম কিন্তু ক্র্যাশ হয়ে যাবে। যেমন ধরো এয়ার ট্রাফিক এবং গভর্নমেন্টের যত ডেটা আছে, ইভেন যে সমস্ত নিউক্লিয়ার যে সমস্ত মিসাইলগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক লঞ্চ হয়ে যাবে। যদি একটা এক্সাম্পল দিই যে কীভাবে জিনিসটাকে হয়, এবং ধরো তুমি ব্যাংকে তুমি টাকা রেখেছো, ঠিক আছে, ধরো 1985 সাল থেকে ধরো তুমি টাকা রেখেছো, ঠিক আছে। এবার ওইটা ধরো তুমি সুদ পাচ্ছ বা তুমি একটা অ্যামাউন্টে টাকা রেখেছো, ধরো 2000 সাল এলো, ওটা আবার 1900 হয়ে গেলো, তখন তো তোমার অ্যাকাউন্টের সমস্ত টাকা তো জিরো হয়ে যাবে, কারণ তুমি তো 1900 সালে তো কোনো টাকা রাখোনি। আর এই যে 15 বছর যে তোমার যে সুদ, সেটাও তো কিছু থাকবে না, সমস্ত কিছু শূন্য হয়ে যাবে। তো সবার মধ্যে কিন্তু একটা প্যানিকের শুরু হয়ে যায়। সবাই কি করে, যে সবাই ভাবতে থাকে যে সিভিলাইজেশন কোলাপস করে যাবে এবং সবাই ভয় পেতে থাকে। যার ফলে কী করে, লোকজন কিন্তু ব্যাংক থেকে সমস্ত টাকা ওঠানো শুরু করে দেয়, ইভেন খাবার দাবারও কিন্তু স্টোর করা শুরু করে দেয়। যার ফলে বিভিন্ন ডেভেলপ কান্ট্রি যেমন USA, UK, অস্ট্রেলিয়া, এই সমস্ত কান্ট্রি কিন্তু অন্যান্য কান্ট্রিদের কিন্তু ইনভাইট করে যে এইরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশানে কিন্তু আমাদের সবাইকে একজোট হয়ে কিন্তু কাজ করতে হবে। এবং সবাই মিলে ডিসাইড করে যে এই ক্রিটিক্যাল সিচুয়েশান থেকে বেরোতে হলে কিন্তু আমাদের কী করতে হবে, যেই সমস্ত পুরানো সিস্টেমে এই সমস্ত প্রোগ্রামের যে সমস্ত 2টো ডিজিট যে ইউজ করেছে, ওইটাকে কিন্তু ম্যানুয়ালি চেঞ্জ করে ওটাকে 4টা ডিজিটে কিন্তু কনভার্ট করতে হবে। এর ফলে কিন্তু এটা যদি করতে হয় তাহলে কিন্তু ভীষণ পরিমাণ ম্যান পাওয়ার দরকার, তার সঙ্গে সঙ্গে কিন্তু কোয়ালিটি এবং তার সঙ্গে সঙ্গে কোয়ান্টিটির কিন্তু ইঞ্জিনিয়ার প্রয়োজন, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যাতে সস্তাতে হয়, কেননা এত সিস্টেম এত কিছু যদি তুমি ঠিক করতে যাও তাহলে কিন্তু ভীষণ পরিমাণে একটা টাকার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই সময় কিন্তু আমাদের ইন্ডিয়াতে
ইনফোসিস, টিসিএস এবং উইপ্রোর মতো কিন্তু কোম্পানি কিন্তু এস্টাবলিশ হয়ে গেছিলো। এবং ইভেন আমাদের ইন্ডিয়ার কাছে কিন্তু আইআইটির মতো ভালো ভালো ইনস্টিটিউট এবং অন্যান্য ইনস্টিটিউট ছিল, যেখান থেকে কোয়ালিটি এবং কোয়ান্টিটির পরিমাণ কিন্তু ইঞ্জিনিয়ার আমাদের ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল ছিল। যার ফলে এই সমস্ত ইন্ডিয়ান কোম্পানি ওই সমস্ত ওয়েস্টার্ন কোম্পানিকে বলে, ওয়েস্টার্ন কান্ট্রিকে বলে যে আমরা এই সমস্যার সমাধান আমরা করতে পারবো, কারণ আমাদের পাশে তোমাদের যা যা চাই, যেমন তোমাদের চাই কোয়ালিটি ইঞ্জিনিয়ার আমাদের পাশে আছে, তোমাদের চাই নাম্বার অফ ইঞ্জিনিয়ার মানে বেশি নাম্বার অফ ইঞ্জিনিয়ার আমাদের পাশে আছে, চিফ ইঞ্জিনিয়ার আমাদের পাশে আছে, আমরা এই সমস্ত সমস্যার সমাধান করবো, তোমাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই। এবং আমাদের ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারদের কঠোর পরিশ্রম এবং ট্যালেন্টের দ্বারা কিন্তু কিছু বছর কাজ করার পরে কিন্তু এই বাগ কিন্তু সমস্ত কিছু, যে সমস্ত কম্পিউটার বাগ ছিল সেগুলো কিন্তু সলভ হয়ে যায়। যার ফলে যখন যেই সমস্ত মানুষদের যে ভয় ছিল যে 2000 সাল এলে মনে হয় সিভিলাইজেশন কোলাপস হয়ে যাবে, কিন্তু সেরকম কোনো কিছুই হয় না। এবং 2000 সাল আসে এবং খুব ধুমধাম করে কিন্তু আমরা সেলিব্রেটও করি, কিন্তু কোনো সিভিলাইজেশন কোলাপস থেকে শুরু করে কোনো রকম সমস্যা হয়নি। কিছু সমস্যা হয়েছিল, সেগুলো আমি বলছি, খুব মাইনর সমস্যা হয়েছিল। এবং এই গোটা প্রসেসে খরচা হয়েছিল কিন্তু $600 বিলিয়ন, এত পরিমাণ খরচা হয়েছিল। কী কী সমস্যা হয়েছিল সেইগুলো বলছি। প্রথমত হচ্ছে যেমন জাপানের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অ্যালার্ম বেজেছিল, তারপর হচ্ছে ইউএসের লটারি সিস্টেম ক্র্যাশ করে গেছিলো, এবং ইউকের কিছু বাস ট্রাফিকিং সিস্টেমে সমস্যা হয়েছিল। অর্থাৎ খুব মাইনর ইস্যু হয়েছিল, এর চেয়ে বেশি কিছু হয়নি। যার ফলে এবং এই গোটা বাগটাকে গোটা কম্পিউটার মহল নাম দেয় Y2K বাগ। কেন Y2K? ওয়াই মানে হচ্ছে ইয়ার, 2 মানে হচ্ছে 2, আর কে মানে হচ্ছে আমরা 2000কে লিখি না 2K, তো এই জন্য কে। এর ফলে কী হয় যে এই ইন্ডিয়ান ট্যালেন্টের যে কঠোর পরিশ্রম এবং ইন্ডিয়ান ট্যালেন্টের যে অবদান, এই সমস্ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আগে কী ভাবতো যে ইন্ডিয়া মানে হচ্ছে স্নেক চার্মিং কান্ট্রি, অর্থাৎ স্নেক চার্মিং বলতে হচ্ছে সাপুড়িয়াদের কান্ট্রি। হয়তো মনে আছে যে যখন আমাদের 80s 90sে কিন্তু আমাদের দেশে কিন্তু ভীষণ পরিমাণ কিন্তু এই সাপুড়িয়াদের খেলা হতো, ঠিক আছে। তো তখন কী হতো, এই সমস্ত ওয়ার্ল্ড ভাবতো যে ইন্ডিয়া মানে হচ্ছে সাপুড়িয়াদের জায়গা। কিন্তু এই বাগ ফিক্স করার পর বা এইরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশান থেকে ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা বের করে আনার পর এই সমস্ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মানুষদেরকে কিন্তু এরপর কিন্তু গোটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে আইটির যে যত রকম কাজবাজ, আইটির যত রকম প্রজেক্ট, সমস্ত কিছু ইন্ডিয়ান ট্যালেন্টের কিন্তু ওরা ভরসা করতে থাকে এবং ওদের কিন্তু দিতে থাকে। এবং যার ফলে আমাদের আর এখনকার দিনে যেটা দেখবে যে এখন গোটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বা সমস্ত রকম ডেভেলপ ওয়ার্ল্ডের যত রকম আইটি ইনফ্রাস্ট্রাকচার, যত রকম কাজ বা সমস্ত কিন্তু ইন্ডিয়ান আইটি সেক্টর কিন্তু করে। এবং অ্যাকচুয়ালি আসল ট্রাস্টটা কিন্তু তৈরি হয়েছিল ওই সময় ওই এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশানে, মানে ওইখানে ওদের ট্রাস্টটা কিন্তু বিল্ড হয়েছিল যে এরকম যদি একটা সিচুয়েশান থেকে যদি ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার যে করতে পারে, তাহলে এদের উপর ভরসা করা যায়। যার ফলে কিন্তু তারপর অবশ্যই কন্টিনিউয়াসলি এফোর্ট এবং কন্টিনিউয়াসলি এক্সিলেন্সের পরে কিন্তু এখনও পর্যন্ত আমরা গোটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সমস্ত প্রজেক্ট বা সমস্ত কাজ বা আইটি ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু ইন্ডিয়ান ট্যালেন্টই দেখবে রান করে বা ইন্ডিয়ান ট্যালেন্টই কাজ করে, ঠিক আছে, সেটা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। তো এরপর কিন্তু ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারের উপর কিন্তু এই সমস্ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কিন্তু ভরসা হতে থাকে। এবং ওরা এই যে এখন যে H1B ভিসা থেকে শুরু করে, তারপর বিভিন্ন কান্ট্রিজের সিটিজেনশিপ, তারপর ভিসা সমস্ত কিছু যে অ্যালাউ করে এই জন্য। ইভেন এখনও তোমরা লক্ষ্য করবে যে হাজার লক্ষ আইটি ইঞ্জিনিয়ার কিন্তু বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন ডেভেলপড কান্ট্রিতে গিয়ে কিন্তু কাজ করে এবং ওদের কিন্তু সার্ভিস দেয়, ঠিক আছে। তো এই জন্যই যার ফলে আমাদের ইন্ডিয়ান আইটি সেক্টর কিন্তু এতটা পরিমাণ গ্রো করতে থাকে। এবং যেটা আমি আগেই বলেছিলাম যে এখন আইটি সেক্টর আমাদের ইন্ডিয়ান আইটি সেক্টর ন্যাশনাল জিডিপিতে 10% কন্ট্রিবিউশন করে, শুধু একটা আইটি সেক্টর। মানে বুঝতে পারছো, 10% মানে একটা জিডিপি 10% মানে একটা হিউজ নাম্বার, ভীষণ বড় নাম্বার। এই জন্য দেখবে যে ইউএসএতে কোনো যদি আইটির যদি কোনো কিছু সমস্যা হয়, সেটা কিন্তু ডিরেক্টলি আমাদের ইন্ডিয়ান আইটি সেক্টরেও এফেক্ট ফেলে, কেননা পুরো ডিরেক্টলি কানেক্টেড। আমাদের ইন্ডিয়ান আইটি সেক্টর টোটালি ডিপেন্ড অন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এবং এটাই ছিল Y2K বাগ, যেটা একসময় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পাশে থ্রেট ছিল, কিন্তু আমাদের পাশে আমাদের ইন্ডিয়ান ট্যালেন্টকে প্রুভ করার একটা অপরচুনিটি ছিল, এবং সেটা আমরা সাকসেসফুলি করেছি বলেই আজ আমাদের আইটি সেক্টর আজ একটা ভালো জায়গায় পৌঁছেছে, বা আমরা আইটি সেক্টর একটা ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট পার্ট নিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারো। আর এই বিষয়ে তোমাদের কি মতামত এবং তোমরা জানতে কিনা যে Y2 বাগটা আসলে কী, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আবার দেখাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।